ইরানে আবারও হামলা চালাতে পারে ইসরায়েল। নয়া যুদ্ধের শঙ্কা। তেল আবিবকে 51 কোটি মার্কিন ডলারের অস্ত্র দিচ্ছে কেন আমেরিকা? ইসরায়েলের হামলার জেরে হরমুজ প্রণালীতে মাইন পাতার প্রস্তুতি নিয়েছিল ইরান। তথ্য ফাঁস। ভয়ে কেঁপে উঠেছিল আমেরিকা। ধ্বংসের পথে যাচ্ছে বিশ্ব। তাপমাত্রা বৃদ্ধির সাথে বাড়ছে রোগ, বন্যা, খরা। এজন্য মানুষ কেন দায়ী? 2050 সালে পৃথিবী কি হবে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের উপর আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। নতুন করে এমন শঙ্কা ছড়িয়ে পড়েছে ইসরায়েলের কাছে ওয়াশিংটন 51 কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ার পর। নয়া অস্ত্রের মাঝে আছে বাংকার বিধ্বংসী বোমাসহ অন্যান্য অস্ত্র। এছাড়াও বোমাগুলো যেন নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে সেই সরঞ্জামও বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে ইরান ইসরায়েল সংঘাত ছড়িয়ে পড়লে তা আগের বারের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে বড়সড় ঘাটতি দেখা দিয়েছে। এই ঘাটতি পূরণে বেশ তড়িঘড়ি করতে দেখা যাচ্ছে তাদের। দ্রুত অস্ত্র ভাণ্ডার পূর্ণ করতে ড্যাডি ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটে গেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পও আনন্দ চিত্তে হাজির হয়েছেন ত্রাণকর্তা রূপে। ইসরায়েল সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, ইরানের সাথে যুদ্ধের রেশ কাটতে না কাটতেই নতুন করে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডার পূর্ণ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে এরই মাঝে 510 মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তির অনুমোদন দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। কংগ্রেস অনুমোদন দিলেই শুরু হবে অস্ত্র সরবরাহ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার নতুন এই চুক্তির আওতায় অন্যান্য অস্ত্রের সাথে সাথে ইসরায়েলকে দেয়া হবে 7000 বম্ব গাইডেন্স কিট। বোমাকে গাইডেড মিউনিশন অর্থাৎ নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম করে এই কিট। এছাড়া বাংকার বিধ্বংসী শক্তিশালী বোমাও দেয়া হবে ইসরায়েলকে। চুক্তিতে অনুমোদন দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এই চুক্তি ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে, সীমান্ত রক্ষার সক্ষমতা বাড়িয়ে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সাহায্য করবে। একই সাথে তা রক্ষা করবে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ। এতে আরো বলা হয়, ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের প্রশ্নেই ইসরায়েলের সক্ষমতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, 12 দিনের যুদ্ধে ইরানের প্রায় 900টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এসবের মাঝে 370টি হামলা পরিচালনা করা হয়েছে যুদ্ধ বিমান ও ড্রোনের সাহায্যে। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের লক্ষ্যেও হামলা চালায় ইসরায়েল। ফেলা হয় বিধ্বংসী সব বোমা। অনেক বিশ্লেষকের আশঙ্কা, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আর সে উদ্দেশ্যেই বাংকার বিধ্বংসী বোমা, বম্ব গাইডেন্স কিট পাওয়ার এত তোড়জোড়। ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রে হামলা চালাতে কাজে দেবে এসব। এদিকে যুদ্ধবিরতিতে থাকলেও প্রতিনিয়ত ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে, তাতে যে কোনো দিন শুরু হতে পারে নতুন যুদ্ধ। সেই যুদ্ধের ভয়াবহতা অনেক অনেক বেশি হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এরই মাঝে ইরান বলেছে, এর পরের যুদ্ধই হবে ইসরায়েলের শেষ যুদ্ধ। সে যাত্রায় ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা। 12 দিনের যুদ্ধে ইরান খুব ভালোভাবেই ইসরায়েলের গুরুতর দুর্বলতাগুলো খুঁজে বের করেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরের বার মরণ কামড় দেয়া হবে। প্রতিদিন শত শত মিসাইল ছোড়া হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। ইসরায়েলকে মোকাবেলায় নিজেদের অস্ত্র ভাণ্ডারও শক্তিশালী করে চলেছে ইরান। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইসরায়েলের মিসাইল হামলার প্রতিশোধ নিতে হরমুজ প্রণালীতে মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছিল ইরান। এমন চাঞ্চল্যকর দাবি মার্কিন গোয়েন্দাদের। আন্তর্জাতিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী যদি মাইন বিছিয়ে বন্ধ করে দিত তেহরান, তাহলে থেমে যেত বিশ্বের 20% জ্বালানি পরিবহন। রয়টার্সের অনুসন্ধান বলছে, গত জুনের টান টান উত্তেজনায় ইরান শুধু হুমকিতে থেমে যেতে চায়নি, বরং নেমেছিল হরমুজ বন্ধের বাস্তব প্রস্তুতিতে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
ইরান ইসরায়েল সংঘাতের সময় উত্তপ্ত হয়ে উঠেছিল পারস্য উপসাগর। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেয়ার জন্য হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইন পাতার প্রস্তুতি নিয়েছিল তেহরান। ইরানি নৌযানে বিস্ফোরক বোঝাই করার গোপন খবর পেয়ে তড়িঘড়ি করে সতর্ক অবস্থানে চলে যায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত 13ই জুনের পর ইরানি নৌবাহিনীর বিশেষ ধরনের সামরিক তৎপরতা নজরে আসে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর। 2019 সালের এক তথ্য অনুযায়ী 5000-এরও বেশি সামুদ্রিক মাইন রয়েছে তেহরানের অস্ত্র ভাণ্ডারে। এসব মাইন ব্যবহার করে সত্যিই কি হরমুজ অবরোধের দিকে এগোচ্ছিল ইরান? হরমুজ প্রণালী অন্য 8-10টা জলপথের মতো নয়। এটি ইরানের দখলে থাকা শক্তিশালী একটি ভৌগোলিক অস্ত্র। যুক্তরাষ্ট্রের 11% তেল পরিবহন করা হয় হরমুজ প্রণালী দিয়ে। এই রুটের মাধ্যমে দৈনিক প্রায় 10 লাখ ব্যারেল তেল পায় ইউরোপ। এখান দিয়ে সৌদি আরব একাই প্রতিদিন রপ্তানি করে 60 লাখ ব্যারেল তেল। চীন, জাপান সহ দক্ষিণ কোরিয়ার 60% এবং ভারতীয় আমদানির বড় অংশ যায় হরমুজ প্রণালী দিয়ে। সেই হরমুজ প্রণালীতে সামরিক মাইন স্থাপনের মধ্য দিয়ে অবরোধের প্রস্তুতি সরাসরি বৈশ্বিক অর্থনীতির জন্য বড় রকমের হুমকি। কোনো সামরিক সংঘাত, যুদ্ধ কিংবা বাধার কারণে হরমুজ প্রণালী বন্ধ হলে ব্যাপক বিপর্যয়ের মধ্যে পড়বে আন্তর্জাতিক তেলের বাজার। এ কারণে বহুদিন ধরে সমুদ্র পথটিকে রেড জোন হিসেবে চিহ্নিত করে রেখেছে যুক্তরাষ্ট্র। এর নিরাপত্তার জন্য মোতায়েন করা আছে মার্কিন 5ম নৌবহর। জলপথের আশেপাশের সাগরে সাধারণত 4টি মাইন ক্লিয়ারেন্স জাহাজ পাহারায় থাকে, কিন্তু ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার আগে সরিয়ে নেওয়া হয়েছিল এসব মাইন পরিষ্কারকারী জাহাজ। ফলে সহজেই প্রতিরক্ষার এই দুর্বলতাকে কাজে লাগিয়েছে ইরান। গত 22 জুন ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালী বন্ধের পক্ষে একটি প্রস্তাব পাশ করে ইরানের পার্লামেন্ট। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও তখন তেহরানের গুরুত্বপূর্ণ পদক্ষেপ একটি বিষয় পরিষ্কার করে দেয়, সেটা হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের জবাবে রাজনৈতিকভাবে হরমুজ চ্যানেল বন্ধের কথা বিবেচনায় এনেছিল তেহরান। ইরান ও ওমানের মধ্যে অবস্থিত জলপথটিতে দ্রুতগামী ছোট নৌযানের মাধ্যমে অল্প সময় সামরিক মাইন বসাতে পারে ইরানের নৌবাহিনী। হরমুজ প্রণালীতে ইরানের মাইন পাতার খবর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে পেয়েছে তা সরাসরি বলা হয়নি। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আশঙ্কা ছিল ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে হরমুজ বন্ধের সামরিক কৌশলের মাধ্যমে ইরান শুধু ইসরায়েল নয়, গোটা পশ্চিমা বাণিজ্য ব্যবস্থাকেই চাপে ফেলতে চাইছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের অনেকের ধারণা তেহরান হয়তো কৌশলগত কারণে শেষ পর্যন্ত প্রণালী বন্ধ করেনি, কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ জলপথটি অবরোধের সক্ষমতা ইরানের আছে। সম্ভবত এই হুঁশিয়ারি দেওয়ার জন্যই মাইন তৎপরতা শুরু করেছিল দেশটির নৌবাহিনী। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গাজায় 60 দিনের যুদ্ধবিরতিতে আপত্তি নেই ইসরায়েলের। আগামী সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হলে স্থায়ী যুদ্ধবিরতির বৈঠকে বসবে ইসরায়েল আর হামাস, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে 60 দিন নয়, চিরতরে যুদ্ধ বন্ধ চায় হামাস। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এভাবে ইসরায়েলের পক্ষ হয়ে চাপ দিয়ে যুদ্ধবিরতি আদায় করতে পারবেন কি ট্রাম্প? টিকবে তো চাপিয়ে দেওয়া সম্ভাব্য যুদ্ধবিরতি? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের 6 মাস না পেরোতেই নিজের দেশ তো বটেই, বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দেয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর এবার ভর করেছে যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়ার ভূত। গত কয়েক মাসে ভারত, পাকিস্তান, রাশিয়া, ইউক্রেন আর ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে মোড়লইপনার ধারাবাহিকতায় হাত দিয়েছেন গাজা যুদ্ধবিরতি আদায়ের মিশনে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ইসরায়েলের পরম মিত্র ট্রাম্পের জোর খাটানো যুদ্ধবিরতিতে কি গাজার স্বার্থ রক্ষা হবে? আর ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসকে হুমকি দিয়ে যুদ্ধবিরতি চাপানোর ফল বুমেরাং হবে না তো? এবারও সামাজিক মাধ্যম ব্যবহার করে যুদ্ধবিরতি বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতির ঘোষণা দিয়ে বসেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে পরীক্ষিত পরম মিত্র ইসরায়েলের প্রতি অনুরাগ আর হামাসকে চোখ রাঙানির বিষয়টি আর রাগঢাকের মোড়কে নেই। বলেছেন 60 দিন মেয়াদী গাজা যুদ্ধবিরতিতে রাজি আছে ইসরায়েল, তবে মানতে হবে কিছু শর্ত। যদিও অপ্রকাশিত শর্তের তালিকা নিজে প্রকাশ না করে এই দায়িত্ব চাপিয়েছেন যুদ্ধবিরতির মধ্যস্থতার দীর্ঘদিনের পরিচিত পক্ষ সংযুক্ত আরব আমিরাত আর মিশরের ওপর। ইসরায়েলের শর্ত মেনে যুদ্ধবিরতিতে রাজি করাতে হামাসকে চোখ রাঙানোর মোক্ষম সুযোগ হাতছাড়া করেননি ট্রাম্প।
বলেছেন এই প্রস্তাবে রাজি না হলে কপালে জুটবে চরম পরিণতি। এমন সময় এই খবর এলো যখন যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আসন্ন সফর ঘিরে ধারাবাহিক বৈঠক করছেন গুরুত্বপূর্ণ মন্ত্রী আর সামরিক কর্মকর্তাদের সাথে। শনিবার ওয়াশিংটন ডিসি সফরে যাওয়া নেতানিয়াহু 7 জুলাই যাবেন হোয়াইট হাউসে, বৈঠক করবেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। ওই বৈঠক থেকেই গাজা যুদ্ধবিরতি নিয়ে যুগান্তকারী সিদ্ধান্তের আগাম আভাস দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন নেতানিয়াহুও চান গাজার সহিংসতা অবসান হোক। এখনো গাজায় আমাদের 50 জন জিম্মি আছেন। তারা ফেরত না আসা পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না। আশা করছি মধ্যস্থতার বিষয়ে সুখবর পাব। মাত্র একদিনে 20 লক্ষাধিক খাদ্য, বিদ্যুৎ, নির্মাণ সহ বিভিন্ন সামগ্রী বিলি করা হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে এসব লুটপাট করেছে হামাস। মানবিক সহায়তা কার্যক্রম নিয়ে জাতিসংঘ রাজনীতি করছে। জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে বলতে চাচ্ছি, গাজাবাসীর ভালো চাইলে অবিলম্বে অপবাদ দেয়া আর বাধার দেয়াল তৈরি করা বন্ধ করুন। জাতিসংঘ সদর দপ্তরে এই বক্তব্যে যুদ্ধবিরতিতে ইসরায়েলের টালবাহানা বুঝতে আর বাকি নেই। 1 বছরের বেশি সময় বর্বর গণহত্যা চালানোর পর এবছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হলেও মার্চে তা ভেস্তে যায়। এক্ষেত্রে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে ইসরায়েল ও হামাস। ট্রাম্পের ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেয়া হামাস আগেভাগেই যুদ্ধবিরতির জন্য গাজা থেকে ইসরায়েলের সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের জোরালো শর্ত দিয়ে রেখেছে, আর হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এমন অবস্থায় যুদ্ধবিরতি কার্যকর হওয়া নিয়ে অনিশ্চয়তার মেঘ থেকেই যাচ্ছে। যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের আশাবাদের ভরসায় নতুন মধ্যস্থতার তোড়জোড় শুরু হলেও দ্বিগুণ গতিতে গাজায় হামলার তীব্রতা আর ফিলিস্তিনিদের হত্যার মাত্রা বাড়িয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। প্রতিদিন ইসরায়েলি হায়েনাদের হত্যার শিকার হচ্ছে গড়ে 100 গাজাবাসী। এর বড় একটি অংশ ত্রাণ বিতরণ কেন্দ্রের বাইরে জড়ো হওয়া ফিলিস্তিনিরা। এদিকে ইসরায়েলের বিমানবন্দর সহ অন্তত 4টি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বাহিনী। এবার ক্ষেপণাস্ত্রের আরও উন্নত সংস্করণ ব্যবহার করেছে হুথিরা। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে ঢোকা মাত্র সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলিদের মধ্যে। বাড়িঘর আর ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে নেমে আসেন রাস্তায়, ছুটতে থাকেন, খুঁজতে থাকেন ভরসার বাংকার। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী। কোনো যুদ্ধ বা ভাইরাস নয়, পৃথিবীর সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে এর জলবায়ু। গবেষকরা বলছেন আসন্ন এই মহা বিপদের জন্য মানুষই দায়ী। যদি এখনই জলবায়ু পরিবর্তন নিয়ে পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে 2050 সালের মধ্যে পৃথিবী হয়ে যাবে প্রায় বসবাসের অনুপযোগী। ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ। এক অনিশ্চিত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী। কোনো যুদ্ধ বা ভাইরাস নয়, পৃথিবীর সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে এর জলবায়ু। কিছু দশক আগেও জলবায়ু পরিবর্তন আমাদের জীবনে এভাবে ঢুকে পড়বে তা হয়তো কল্পনাও করা যেত না। তখনকার বৈজ্ঞানিকরা সতর্কবার্তা দিলেও অনেকেই বিষয়টিকে দূরবর্তী ভবিষ্যতের সমস্যা বলে মনে করতেন। কিন্তু আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে জলবায়ুর অস্বাভাবিক আচরণ আমাদের দৈনন্দিন জীবনেও ফেলেছে প্রভাব। 2024 ও 25 সালের মধ্যে বিশ্বের নানা প্রান্তে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় হয়েছে। যেমন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে 6টি অঙ্গরাজ্যে 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল 6টি ঘূর্ণিঝড়। একই সময়ে পাকিস্তান, নাইজেরিয়া, স্পেন, ভিয়েতনাম, মেক্সিকো ও চীনে বন্যা ও খরার থাবা পড়েছে। বাংলাদেশেও দেখা গেছে তীব্র তাপদাহ। এই ভয়াবহ পরিবর্তনের পেছনে মূলত মানুষের কর্মকাণ্ডকে দায়ী করছেন গবেষকরা। শিল্প বিপ্লবের পর থেকে আমরা কয়লা, তেল আর প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে কোটি কোটি টন কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে পাঠিয়েছি। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে জলবায়ু বিজ্ঞানী এরিক ফিশার জানিয়েছেন, উষ্ণ বায়ুমণ্ডল বেশি জলীয় বাষ্প ধরে রাখতে পারে। এতে একদিকে অতিবৃষ্টি ও বন্যা হয়, অন্যদিকে শুষ্ক এলাকায় মাটির আর্দ্রতা কমে গিয়ে খরা ও দাবানল তৈরি হয়। এই চরম আবহাওয়া শুধু পরিবেশের উপরই প্রভাব ফেলছে না, বরং আমাদের দৈনন্দিন জীবনযাপনও বদলে দিচ্ছে।
অতিবৃষ্টি ও হঠাৎ বন্যায় কৃষকরা ফসল হারাচ্ছেন। অনেক এলাকায় খাবার পানি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। দাবানলে ঘরবাড়ি পুড়ে ছাই হচ্ছে, মানুষ উদ্বাস্তু হয়ে পড়ছে। 2025 সালের জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেসের দাবানলে 12,000-এর বেশি স্থাপনা পুড়ে ধ্বংস হয়। উষ্ণতা বৃদ্ধির কারণে সারা পৃথিবীতে নতুন রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। বিজ্ঞানীরা বলছেন ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো রোগ উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় বেশি বিস্তার করে, আর এর প্রভাব দেখা যাবে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতির দিকে তাকালে। জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্ব অর্থনীতিকেও ভয়াবহভাবে নাড়া দিয়েছে। অতিবৃষ্টি, খরা, বন্যা ও দাবানলের কারণে প্রতি বছর কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। কৃষিখাতে ফসলের ক্ষতির কারণে খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাচ্ছে, যার চাপ পড়ছে সাধারণ মানুষের জীবনে। বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে 2050 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব অর্থনীতির বার্ষিক ক্ষতি হতে পারে প্রায় $23 ট্রিলিয়ন। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO জানিয়েছে 2024 সালে প্রথমবারের মতো পৃথিবীর গড় তাপমাত্রা প্রাক শিল্পযুগের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। অথচ প্যারিস চুক্তির লক্ষ্য ছিল এই সীমার নিচে তাপমাত্রা ধরে রাখা। এই গড় তাপমাত্রা আর একটু বাড়লেই বরফ গলার গতি ত্বরান্বিত হবে, সমুদ্রপৃষ্ঠ আরও উপরে উঠে যাবে। চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল বা খুলনার মতো উপকূলীয় শহরগুলোতে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এভাবে চলতে থাকলে 2050 সালের মধ্যেই আমরা এমন এক ভবিষ্যতের মুখোমুখি হব যা বর্তমান প্রজন্মের জন্য দুঃস্বপ্ন। কিন্তু এখনও কিছুটা আশার কথা বলছেন গবেষকরা। জীবাশ্ম জ্বালানি কমানো, নবায়নযোগ্য শক্তি ব্যবহার বাড়ানো, বৃক্ষরোপণ, বন উজাড় বন্ধ করা এবং সচেতনতা ছড়িয়ে দেওয়ার মতো কাজগুলোকে গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। জলবায়ু পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রের নোয়া, বিশ্ব আবহাওয়া সংস্থা এবং বিশ্বের বড় বড় সব গণমাধ্যম বারবার সতর্কবার্তা দিয়ে আসছে। আমাদের হাতে খুব বেশি সময় নেই। এখনই ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যৎ প্রজন্ম এমন এক পৃথিবী পাবে যা হবে বসবাসের অযোগ্য। ইমরান মাহমুদ, বাংলাভিশন। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীনের হুবেই, হেনান ও গুয়াংশি সহ দেশটির দক্ষিণ পশ্চিমের বেশ কয়েকটি প্রদেশ। প্রবল পানির নিচে তলিয়ে গেছে এসব প্রদেশের লাখো ঘরবাড়ি, নেই পানি ও বিদ্যুৎ। বন্যা আক্রান্ত এলাকাগুলো থেকে এ পর্যন্ত অন্তত 30,000 মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভয়াবহ বন্যার মুখে পড়েছে চীন। সম্প্রতি দেশটির হুবেই প্রদেশে মাত্র 12 ঘন্টার ভেতর এত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে যে যা সাধারণত 1 মাসের বেশি সময় ধরে হওয়া বৃষ্টিপাতের সমপরিমাণ। এই অতিরিক্ত বর্ষণ পরিস্থিতিকে আরও বেশি বিপজ্জনক করে তুলেছে। ইতোমধ্যেই প্রায় 18,000 মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। চীনের জিয়ানফেং শহরের টানা ভারী বর্ষণের কারণে বন্যার দেখা দিয়েছে। খরস্রোতা পানির তোড়ে ভেসে গেছে অনেক গাড়ি। প্রায় 3 লাখ মানুষের এই শহরে ব্যাপক বৃষ্টিপাতের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে কাদা মিশ্রিত পানির তীব্র স্রোতে শহরের রাস্তায় বিভিন্ন জিনিসপত্র ভাসতে দেখা গেছে। ভারী বৃষ্টির ফলে পানি ও বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে এবং বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। চীনের আবহাওয়াবিদদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে পার্বত্য এলাকাগুলোতে। এছাড়া গ্রামের এলাকায় সঠিক পূর্বাভাস না পাওয়ায় আকস্মিক বন্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। চীনের জলবায়ু বিশেষজ্ঞ মেং গাও জানিয়েছেন, ভূপ্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে নির্দিষ্ট কোনো এলাকায় কত পরিমাণ বৃষ্টি হবে তা সঠিকভাবে নির্ণয় করা বেশ জটিল একটি কাজ। এদিকে বন্যার কারণে চীনের হেনান প্রদেশে কিছু লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং কিছু লোক এখনও নিখোঁজ রয়েছেন। মাত্র 3 ঘন্টার ভেতর দুটো গ্রামে প্রচুর বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে সরকারের দ্রুত এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা আরও প্রবলভাবে বৃদ্ধি করেছে। চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াশিং প্রদেশে বন্যায় আটকে পড়া এক ব্যক্তিকে ড্রোন ব্যবহার করে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় বন্যার জলে ভেসে যাওয়া একটি এলাকায় ড্রোন উঠছে এবং তার সঙ্গে যুক্ত একটি লম্বা দড়ির সাহায্যে ছাদের ওপর আটকা পড়া এক ব্যক্তিকে নিরাপদ স্থানে নামিয়ে আনা হচ্ছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভির খবর অনুযায়ী এই উদ্ধার অভিযান পূর্ব পরিকল্পিত ছিল না। ড্রোনটির মালিক লাই ছংশিন সাধারণত সার ছিটানো ও নির্মাণ সামগ্রী পরিবহনে তার ড্রোনটি ব্যবহার করে থাকেন। বন্যার সময় যখন তিনি স্থানীয়দের সামগ্রী সরিয়ে নিচ্ছিলেন তখন তিনি ওই ব্যক্তিকে দেখেন এবং ড্রোনের সাহায্যে তাকে উদ্ধার করেন। এদিকে চীনের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে ড্রোনের সাহায্যে বন্যাক্রান্ত এলাকায় সাহায্য পৌঁছানো, পানি স্প্রে করে জীবাণু মুক্তকরণ এবং জরুরি অবস্থায় উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। ইফাত জাহান, বাংলাভিশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা বন্ধের সিদ্ধান্তের ফলে বিশ্বে 2030 সালের মধ্যে 1,40,00,000-এরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। সোমবার দ্য ল্যান্সেট মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে। গবেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের সাহায্য বন্ধের এই পদক্ষেপ অনেক নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর জন্য হবে বড় ধাক্কা, যাকে মহামারী বা একটি বড় সশস্ত্র সংঘাতের সঙ্গে তুলনা করা যেতে পারে। চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর অভিবাসী আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা বাতিল, কর বৃদ্ধির মতো ইস্যুগুলো নিয়ে একের পর এক ডোনাল্ড ট্রাম্পের নেওয়া পদক্ষেপগুলোতে পুরো বিশ্ববাসী দুশ্চিন্তায়। এর মধ্যেই ফেডারেল সরকারের খরচ কমাতে বিদেশি সহায়তা বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তেই বিশ্বজুড়ে প্রাণ যেতে চলেছে 1,40,00,000-এরও বেশি মানুষের। এই পদক্ষেপের ফলে অকাল মৃত্যুর ঝুঁকিতে যারা রয়েছে তাদের মধ্যে 1/3 শিশু। ইউএসএআইডির তহবিল 2001 থেকে 2021 সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলিতে 9 কোটিরও বেশি মৃত্যু রোধ করেছে, যার মধ্যে 3 কোটির বেশি শিশু। তবে ট্রাম্প প্রশাসনের সাহায্য বন্ধের এই পদক্ষেপ অনেক নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর জন্য বৈশ্বিক মহামারী বা বড় ধরনের সশস্ত্র সংঘাতের মতো হবে বলে মনে করছেন গবেষকগণ। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তার প্রশাসন যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডির বৈশ্বিক সাহায্যের তহবিল থেকে ব্যাপক বাজেট কাটছাঁট করেছে। প্রশাসনের দাবি, এ পদক্ষেপটি ছিল অপ্রয়োজনীয় ব্যয় কমানোর অংশ। জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছেন, মার্কিন তহবিল কমানোর ফলে খাদ্য সহায়তা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যাতে কেবল কেনিয়ার শরণার্থী শিবিরেই লাখো মানুষ অনাহারে ভুগতে শুরু করেছে। এদিকে মানবাধিকার বিশেষজ্ঞ ও কর্মীরা এসব কাটছাঁটের বিরুদ্ধে প্রশ্ন তুললেও তাতে কান দেয়নি ট্রাম্প প্রশাসন। জাতিসংঘের তথ্য অনুযায়ী এ পর্যন্ত বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা প্রদানকারী দেশ যুক্তরাষ্ট্র। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে বিশ্বের 60টিরও বেশি দেশের সঙ্গে কাজ করেছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক সাহায্যের 38% উৎস এই দেশটি। গত বছর দেশটি $61 বিলিয়ন বৈদেশিক সহায়তা দিয়েছে মানুষের কাছে, যার অর্ধেকেরও বেশি পৌঁছে দিয়েছে ইউএসএআইডি। মার্চ মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, এখনও অন্তত 1000 মার্কিন কর্মসূচি বাকি আছে, যা মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীনে এবং কংগ্রেসের সাথে পরামর্শক্রমে আরও কার্যকরভাবে পরিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সহায়তা বন্ধের এই সিদ্ধান্তের পর এই লাখ লাখ প্রাণ কিভাবে বাঁচবে সেটিই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চন্দ্রিকা মজুমদার, বাংলাভিশন, নিউজ ডেস্ক। অন্য দেশের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা নিয়ে নতুন একটি প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে অধ্যয়নের জন্য শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট সময় থাকতে পারবেন, সময় শেষে নিজ দেশে ফিরে যেতে বাধ্য হবে তারা। বর্তমানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা F1 ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন। এটি একটি অভিবাসী ভিসা, যা আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময়ের সংগঠন স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ প্রোগ্রাম কর্তৃক অনুমোদিত। বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়ালেখায় অনুমতি দেয় এটি। 2020 সালে নিজের প্রথম মেয়াদে এমন একটি পরিকল্পনা ছিল ট্রাম্পের, তবে সেই সময় এই পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়নি ট্রাম্প প্রশাসন। প্রস্তাবনাটি অফিস অব ম্যানেজমেন্ট বিভাগে জমা দেওয়া হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে প্রত্যেক শিক্ষার্থীর ভিসা মেয়াদোত্তীর্ণের একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হবে। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।